नमस्कार श्रोता बंधुरा, आमार एई गल्पेर आसरे सबाइके स्वागत। आशा करी सकलेई कुशले आछेन। आज आमी आपनादेर शोनाच्छि प्रख्यात साहित्यिक समरेश मजुमदारेर लेखा एकटी मिष्टि प्रेमेर गल्प आँतात। गल्पटी शेष पर्यन्त शोनार जन्य अनुरोध रइल। भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आपनादेर भालोबासा और सहयोगिताई आमार एकमात्र काम्य। शुरू करछि आजकेर गल्प। मेয়েটা আগেও কথা কম বলতো আর এখন তো মুখ খুলেই না। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ হয় ল্যাপটপের সামনে, নয় বিছানায়। ওর ঘরে গিয়ে ওর জিনিসপত্রে যেন কেউ হাত না দেয় সেদিন বলে দিয়েছিল। তাই জন্যই সেদিন থেকে আর মনীষা আর ওর ঘরেই ঢোকে না। ঘরে না ঢুকলেও মেয়েটার কথা ভাবলে শ্বাস ভারী হয় মনীষার। সকাল ৮টায় মেয়েটা বেরিয়ে যায় অফিসে। সল্টলেকের সেক্টর 5-এ ওর অফিস। বাসেই যায়। ৪-৮ বাস পেয়ে গেছে। ফেরে অফিসের গাড়িতে, কখনো সন্ধ্যায়, কখনো একটু রাতে। মাসে ৫০,০০০ টাকা মাইনে পায়। ৫০,০০০ টাকা মাইনের অর্ধেকটা দিতে এসেছিল মেয়ে। মনীষা খুশি হলেন যখন দেখলেন বাবা সেটা নিতে রাজি না হয়ে উল্টে বললেন, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না মা, ওই টাকাটা ব্যাংকে রাখো। মেয়ের বাবার নাম নিখিলেশ। সামনের বছর কলেজে চাকরি শেষ হবে। আজ অবধি মনীষাকে গলা তুলে কখনো কথা বলেননি। ২ বছর আগে যেদিন মেয়ের বিয়েটা আদালত ভেঙে দিতে অনুমতি দিল, সেদিন মনীষা নিখিলেশের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। নিখিলেশ নিচু গলায় শুধু বলেছিল, এখন কেঁদে কি হবে? আমার জন্য, শুধু আমার জন্য মেয়েটা ডিভোর্স হয়ে গেল। মনীষা কাঁদতে কাঁদতে বলেছিলেন। শোনার পরও কথা বলেনি নিখিলেশ, কিন্তু মেয়েকে ডেকে শুধু বলেছিলেন, যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। এখন থেকে কিসে তোমার ভালো হবে সেটা নিজে ভেবে ঠিক করবে। তোমার জীবনটা একান্তই তোমার, এটা মনে রেখো। মনীষার মাস্তুতো দাদা সম্বন্ধটা এনেছিল। ছেলে হাওড়ার বেশ বনেদি পরিবারের, নিজেও ভালো চাকরি করে, সুপুরুষও। দেখেই মুগ্ধ হয়েছিলেন মনীষা। জামাই হিসেবে ছেলেটিকে পেলে মেয়ে খুশি হবে ভেবেছিলেন। দুপক্ষের দেখাশোনা আর কথা বলা বলির পরে ছেলে মেয়েটাকে নিয়ে একদিন দামি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ খেয়ে এসেছিল। তারপরে বিয়ে হলো। মনীষা প্রায় মেয়ে জামাইকে বাড়িতে আসতে বলতেন। শনিবার এসে রবিবার বিকেলে হাওড়ায় ফিরে যেত ওরা। প্রথম কয়েক সপ্তাহ এইভাবেই চলল। তারপর মেয়ে একাই আসতে লাগলো। ব্যাপারটা নিখিলেশের বিশেষ পছন্দ হলো না, কিন্তু মনীষা বলতেন, আমাদের তো একটাই সন্তান, ও এলে তোমার আপত্তি হচ্ছে কেন? এটা তো ওর নিজের বাড়ি, ও তো আসবেই। তারপর এক শনিবারে বাপের বাড়ি এসে রবিবারের বিকেলে মেয়ে আর শ্বশুর বাড়িতে ফিরে গেল না। বলল, আমি এখানেই থাকবো। থাক না, কিন্তু ওই বাড়িতে কি কিছু হয়েছে? মনীষা জিজ্ঞাসা করেছিলেন। না, মেয়ে গম্ভীর মুখে বলেছিল। তাহলে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার মা। রাত্রে স্বামীর কাছে প্রসঙ্গটা তুলেছিল মনীষা। নিখিলেশ বললেন, কিছু হয়ে থাকলে ও যদি মনে করে বলা উচিত নিজেই বলবে, চাপ দিও না। বছর আড়াই পরে এক শুক্রবার মাঝ দুপুরে বাড়ি ফিরে এলো মেয়ে। সেদিন কলেজ ছুটি থাকায় বাড়িতেই ছিলেন নিখিলেশ। মেয়ে ঘরে এসে বলল, আজ আদালত থেকে নিষ্কৃতি পেলাম, বিয়েটা আর বোঝা হয়ে থাকলো না আমার ওপর। নিখিলেশ মেয়ের দিকে তাকালেন। এসব কাজ তুমি একাই করলে? না বাবা, আমার সঙ্গে পড়তো সর্বাণী, ও এখন ওকালতি করে, ওই করে দিল। ঘরে ঢুকেছিলেন মনীষা, আঁতকে উঠলেন। সে কি, তুই ডিভোর্স করলি?
আর আমাকে একবারও জানাবার প্রয়োজন বোধ করলি না? তুমি একটু ভুল বললে মা, আমি একা ডিভোর্স করিনি, দুজনে একমত হয়েই করেছি। আর জানালে টেনশন করতে, তাই হয়ে যাবার পর জানালাম। কথাগুলো বলে মেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তারপর থেকে মনীষার একটাই চিন্তা, কত কুমারী মেয়ের ভালো বর পাওয়া যাচ্ছে না, ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে? মনীষা স্বামীকে বারবার জিজ্ঞাসা করেন, আচ্ছা ধরো ওর আবার বিয়ে সম্বন্ধ এলো, তারা তো জানতে চাইবে কেন ডিভোর্স হয়েছিল, তার জবাবে কি বলবো আমরা? কিছুই বলবে না, নিখিলেশ বলেছিলেন। তার মানে? ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামালে প্রশ্নটার উত্তর তোমাকে দিতে হবে না। কিন্তু হাল ছাড়েনি মনীষা। বোনের ছেলে শৈবাল তার খুব প্রিয়, তাকে দিয়ে শাদি.com, বিয়ে.com-এ বিজ্ঞাপন দিলেন। কিছু অসত্যের আশ্রয় নিলেন, লিখলেন বিবাহ মাত্র বিচ্ছিন্না। কিন্তু যেসব পাত্রের সন্ধান পাওয়া গেল তাদের কাউকেই পছন্দ হলো না তার। কেউ সন্তানকে নিয়ে ডিভোর্সি, কেউ অবিবাহিত কিন্তু 50-এর আশেপাশে বয়স। এক রবিবারের সকালে চা খাওয়ার সময় মেয়ে বলল, তোমরা সামনের শনিবারে বিকালে কোথাও কি যাচ্ছ? মাথা নেড়ে না বললেন নিখিলেশ। মনীষা জানতে চাইলেন, কেন রে? তোমাদের সাথে আলাপ করতে একজন আসতে চায়, সঙ্গে অবশ্য ওর বাবা মা থাকবে। সে কি? মনীষা উল্লসিত, কখনো বলিসনি তো, কোথায় থাকে ওরা? সল্টলেকে থাকেন বাবা মা, আর ছেলে থাকে সিডনিতে। তোর সঙ্গে কি করে আলাপ হলো? ফেসবুকে। সিডনিতেই চাকরি করে? হ্যাঁ। তোর সঙ্গে কথা হয়? বাড়ি। কেন হবে না, রোজই কথা হয়। মনীষার উৎসাহ বেড়ে গেল। স্বামীকে বললেন, তুমি এমন গোমরা মুখ করে বসে থেকো না। আমার ঠিকুজিতে বিদেশ ভ্রমণ ছিল, ভাবতাম কথার কথা, ভগবান এতদিনে সেটাকে সত্যি করে দিচ্ছেন। নিখিলেশ শুধু তাকালেন, কিচ্ছু বললেন না। মনীষা মেয়েকে বললেন, ছেলেটি কি কি খেতে ভালোবাসে তা জেনে নিস। একদিন পর মেয়ে জানালো, ও সব খায় মা, তুমি যা দেবে তাতে না বলবে না। বিকেলে চায়ের আসর, কিন্তু মনীষা পদ করলেন জবর। ছেলে এলো, সঙ্গে তার বাবা মাও এলো। চেহারা দেখেই বোঝা যায় অত্যন্ত অভিজাত পরিবারের মানুষ ওরা। ছেলেটি তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনীষার বুক জুড়িয়ে গেল। গল্পে গল্পে সময় কেটে গেল বেশ ভালো। যাওয়ার সময় ছেলের মা বললেন, একবার ছেলেটার উপর দিয়ে বড় ঝড় গিয়েছে, আর যেন সেটা না হয়। কথাটা বুঝতে না পেরে মনীষা জিজ্ঞাসা করলেন, মানে? ছেলের মা তখন বলল, ওর আগের বিয়েটা ঠিকঠাক হয়নি, অবশ্য ছাড়াছাড়ি হয়ে গিয়েছে বছর 3 আগে। ছেলের মা আরো বললেন, আপনার মেয়েকে দেখে মনে হচ্ছে আর সে ভুল হবে না। ওরা চলে যাবার পর মনীষা মেয়ের দিকে তাকালেন, তারপর বললেন, ও যে ডিভোর্সি তুই জানতিস? হ্যাঁ, কেন জানবো না, মেয়ে উত্তর দিল। ডিভোর্সটা হয়েছিল কেন? জানি না। আশ্চর্য, যাকে পছন্দ করছিস তার সঙ্গে ডিভোর্স হলো কেন জানতে চাইবি না? মনীষা অবাক হয়ে গেল। তারপর বলল, হয়তো খুব মদ খায়, মারধর করে, বাইরে ধর্মাশোক, ভেতরে চণ্ডাশোক তো অনেক পুরুষই হয়। মেয়ে তখন একটু বিরক্ত হয়েই বলল, হতে পারে। মনীষা আবার মেয়েকে জিজ্ঞাসা করল, ওর বউ কি অস্ট্রেলিয়ান মেয়ে? মেয়ে এবার বলল, ওর বউ নয় মা, ওর এক্স বউ বলো। না, ও এখানকারই, ইনকাম ট্যাক্স অফিসার। মেয়ের পেট থেকে আর কোনো খবর বের করতে পারলেন না মনীষা। নিখিলেশকে বললেন, জানি কোনো লাভ হবে না, কিন্তু মেয়ের জীবনে আর একটা যেন ধাক্কা না আসে, সেই জন্য ওদের ডিভোর্সের কারণটা আমাকে জানতেই হবে।
ছেলেটির এক্স স্ত্রী ইনকাম ট্যাক্সের অফিসার। শুধু এই তথ্য নিয়ে কিভাবে তাকে খুঁজে বের করা যায় সেই মেয়েই বলতে পারে ছেলেটি কতখানি বদ। তাই বোনের ছেলে শৈবালের শরণাপন্ন হলেন মনীষা। শৈবাল বলল, আমার এক বন্ধু ইনকাম ট্যাক্সে চাকরি করে। দাঁড়াও মাসি, আমি খবর নিতে বলছি। কি করে বুঝবে কোন মেয়ে? নিশ্চয়ই দেখতে খারাপ নয়, বয়সও বেশি হতে পারে না। এরকম একজন ইনকাম ট্যাক্স অফিসার মহিলা যার ডিভোর্স হয়েছে, এই খবর নিশ্চয়ই চাপা থাকবে না। শৈবাল তার মাসিকে আশ্বস্ত করল। 7 দিনের মাথায় ফেলুদার মতো তৎপর শৈবাল মহিলার খবর শুধু নিয়েই এলো না, তার মোবাইল নম্বরও সঙ্গে নিয়ে এলো। সরকারি অফিসে যারা চাকরি করে তারা বিয়ে করলে বা ডিভোর্স হলে অফিসকে জানাতে বাধ্য থাকে। শৈবালের বন্ধু তার সূত্র ব্যবহার করে মহিলার প্রাক্তন স্বামীর যে নাম পেয়েছে তা জেনে খুশি হলো মনীষা। সন্দেহ থাকলো না, এই ছেলেটি তাদের বাড়িতে এসেছিল। মনীষার আর তর সইছিল না, তবু রবিবার পর্যন্ত অপেক্ষা করলেন। অফিসের দিনে নিশ্চয়ই মেয়েটি ব্যস্ত থাকবে, এই সময় বিরক্ত করা উচিত নয়। রবিবারে ফোন করলেন তিনি। মেয়েটির গলা পেয়ে বললেন, হ্যালো, আমি কি রচনার সাথে কথা বলছি? মনীষা জিজ্ঞাসা করল, হ্যাঁ, আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, কিন্তু কে ফোন করছেন সেটা তো বলবেন। নিশ্চয়ই, আমি তোমাকে তুমিই বলছি ভাই, আমি তোমার মায়ের বয়সী। কিন্তু আপনি এখনো আপনার পরিচয় দিচ্ছেন না। বলছি, আমার নাম মনীষা। আমার মেয়ে একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে, তাকে বিয়ে করতে চাইছে। আমরা জানতে পারলাম ছেলেটি ডিভোর্সি। হ্যালো। রচনা আবার বেশ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বলুন। মনীষা বলল, হ্যাঁ, তারপর জানলাম সেই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছিল। নিশ্চয়ই এমন কোনো মারাত্মক ঘটনা ঘটেছিল যে তুমি ডিভোর্স করতে বাধ্য হয়েছিলে। বাঙালি মেয়েরা তো চট করে সংসার ভাঙতে চায় না। এখন ওই ছেলের সঙ্গে আমার মেয়ে সংসার করতে চাইছে। ওর জীবনে যদি ওরকম কিছু ঘটনা ঘটে, বুঝতেই পারছো, মা হিসেবে আমার তো ভয় হবেই। তাই তোমায় ফোন করছি মা। তোমাদের ডিভোর্স কেন হয়েছিল যদি বলো তাহলে খুব উপকার হয়। এবার রচনা বলে মেয়েটি যেন একটু অবাকই হলো। বলল, আশ্চর্য, আপনার মেয়ে যার সঙ্গে বন্ধুত্ব করেছে তাকেই জিজ্ঞাসা করুন, আমাকে কেন বিরক্ত করছেন? মনীষা এবার বলল, ওই তো হচ্ছে মুশকিল। মেয়েকে এসব প্রশ্ন করলে ও বড় অসন্তুষ্ট হচ্ছে। আমি তো তোমার মায়ের মতোই, আমাকে বলো না মা। তাছাড়া ছেলেটা তো মিথ্যেও বলতে পারে। রচনা এবার বলল, দেখুন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে আমি কথা বলতে রাজি নই। এই বলেই মেয়েটি ফোন বন্ধ করে দিল। হতাশ হলেন মনীষা। ডিভোর্স হওয়ার পর এত চাপাচাপি কেন? তাহলে কি মেয়েটিরই দোষ ছিল? কিন্তু হাল ছাড়ার পাত্রী নন তিনি। আবার কয়েকদিন পর ফোন করলেন মনীষা। মেয়েটি একটু রুষ্ট হয়ে এড়িয়ে গেলেন। তাতেও দমে গেলেন না মনীষা। দিন 15 পর আবার ফোন করলেন। বেশ অনুনয়ের সুরে রচনাকে মনীষা বললেন, মা, আমি ঘুমোতে পারছি না মা, তুমি আমাকে এড়িয়ে যেও না প্লিজ। এরপর মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকলো। মনীষা বললেন, বলো মা, আমাকে একটু সাহায্য করো। মেয়েটি বলল, ঠিক আছে, শুনুন, সে অক্ষম, পুরুষত্বহীন। এই বলেই লাইনটা শুধু কেটে দিল না, মনীষা দেখলো মেয়েটি ফোনে সুইচ অফ করে দিল। হতভম্ব হয়ে বসে থাকলেন তিনি। তারপর কেঁদে উঠলেন সশব্দে। কান্না শুনে নিখিলেশ ঘরে এলেন। জিজ্ঞাসা করলেন, কি হলো? কাঁদতে কাঁদতে মনীষা বললেন, আবার খুকির ডিভোর্স হবে গো। বিয়ের আগে ডিভোর্স হয়ে যাবে? নিখিলেশ বেশ অবাক হলেন। এবার গড়গড় করে মনীষা যা শুনেছেন
তাই বলে গেলেন। নিখিলেশ বললেন, তোমার যদি মনে হয় খুকিকে সতর্ক করা দরকার করো। নিশ্চয়ই দরকার, 100 বার দরকার। আসুক সে, আমি সব কথা তাকে খুলে বলবো। মনীষা কাঁদতে কাঁদতেই কথাগুলো বলে গেলেন। রাত্রে বাড়ি ফিরতেই মেয়েকে তাদের ঘরে আসতে বললেন মনীষা। মেয়ে বেশ অবাক হলো, বলল, কি ব্যাপার, খুব জরুরি মনে হচ্ছে? মনীষা আবার বলল, হ্যাঁ শোন, ওই ছেলেকে তুই ভুলে যা। মনীষা গলার স্বর বেশ কঠোর করেই কথাগুলো বলল। মেয়ে তখন বলল, ও মা, কেন? কারণ ছেলেটি তোর উপযুক্ত নয়। কি করে বুঝলে মা? আহা, যা বলছি তাই শোন। কিন্তু তোমার কথার পেছনে যে যুক্তি আছে সেটা বলো আগে। মনীষা স্বামীর দিকে তাকালেন, বললেন, তুমিই বলো। নিখিলেশ শান্ত গলায় বললেন, তোমার মা খবর নিয়ে জেনেছেন এই ছেলেটি অত্যন্ত শীতল, যৌন শক্তিহীন। তাই হঠাৎ খিলখিল করে হেসে মেয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কি করে জানলে? তার মানে যে করেই হোক জেনেছি, তুই হাসছিস কেন? মনীষা বেশ বিরক্ত হয়ে কথাগুলো বললেন। কারণ আমি অনেকদিন আগেই জেনেছি মা। হ্যাঁ, সে কি? মনীষার চোখ কপালে উঠল। জেনেও বিয়ে করতে চাইছিস? শুনছ? আঁতকে উঠলেন মনীষা। মেয়ে এবার বলল, আমি তো এরকম একজনকেই খুঁজছিলাম, এমন একজন যাকে আমি ভালোবাসতে পারবো। এ সেই ছেলে মা। বিয়ের পর ভিসা পেলেই আমি সিডনিতে গিয়ে থাকবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে মনীষা 2 হাতে মুখ ঢাকলেন। তোমরা জানতে চেয়েছিলে না কেন আমি ডিভোর্স চেয়েছিলাম? তখন বলিনি, নিজেই সব ব্যবস্থা করেছিলাম। এখন বলছি, ওই বিয়ের পর বুঝতে পারলাম আমি সেক্স সহ্য করতে পারছি না। তোমাদের সেই জামাই আমাকে ফ্রিজি ডোম্যান বলেছিল। সে নিস্তার চেয়েছিল বলেই ডিভোর্স পাওয়া সহজ হয়েছিল। ভেবেছিলাম বাকি জীবন একাই থাকবো, কিন্তু হঠাৎ ফেসবুকে এই ছেলেটির সঙ্গে আলাপ হওয়ার পর বুঝলাম ও আমারই মতো। ওর সঙ্গে সারা জীবন থাকা যায়। তোমরা এই নিয়ে ভেবো না মা, আশীর্বাদ করো, এবার যেন আমি ভালো থাকি। কথাগুলো বলে মেয়ে চলে গেল নিজের ঘরে। নিখিলেশ হাসলেন, বললেন, ভালো, এরকম আতাত কদাচিতই হয়। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সহযোগিতা করবেন। আবার আসবো আমি আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।